আমার বউ বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করা আমার জন্য দায় হয়ে গিয়েছে। সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ির দিকে রওনা দিয়েছি। এমন সময় এলাকার এক ভাই আমাকে ডেকে বললেন, "কি রে আকাশ, সারা জীবন কষ্ট করে রিক্সা চালিয়ে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি? তোর বউ তো তোকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস। সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরে বিন্দু মাত্র বল শক্তি নেই, তাই কারোর সাথে তর্ক করতে গেলাম না।" মুচকি হেসে বললাম, "আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন? আমি না হয় আর একজনকে বিয়ে করে সুখে থাকবো।" কথাগুলো বলে সোজা বাড়ির রাস্তা ধরলাম। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি। আজ মিথিলা প্রথম চাকরিতে যোগদান করেছে। ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ির, অভাবের সংসারে কখনো ওর শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা রোজগার করেছি। আজ মিথিলার সব থেকে বড় ইচ্ছেটা পূরণ হয়েছে। আজ ওর ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করে দেব। বড় বাজার থেকে বেলি ফুলের মালা আর 6টা গোলাপ কিনে এনেছি, আর সাথে 2 প্যাকেট বিরিয়ানি। সব মিলে প্রায় 1002 টাকা লেগেছে। গত কয়েক সপ্তাহ ধরে দুপুরে খাওয়া টাকাটা জমিয়ে এসব কিনতে পেরেছি। আজকাল একদিনে এত টাকা রোজগার করা প্রায় অসম্ভব। খুব খুশি মনেই ঘরে ফিরছিলাম, কিন্তু মাঝপথে মনটা বিষিয়ে গেল। মনের ভিতর না চাইতেও নানান প্রশ্ন উকি দিচ্ছে। আচ্ছা, মিথিলা চাকরি করতে গিয়ে কি বদলে যাবে না তো? তখন কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাদের এই 9 বছরের সংসার জীবন ভুলে যাবে? না না, এসব আমি কি ভাবছি? মিথিলা আমাকে খুব ভালোবাসে। আমার জন্য কত শখ আহ্লাদ মাটিতে পুঁতে ফেলেছে তা আমার অজানা নয়। এসব কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সীমানায় চলে এসেছি নিজেই বুঝতে পারিনি। রিক্সাটা জায়গা মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম। মিথিলা এসব দেখলে কতটা খুশি হবে ভাবতেই খুব আনন্দ লাগছে। আমাদের বাড়িটা কাঠের তৈরি, উপরে টিনের চাল। মা বাবা অনেক আগেই মারা গেছে, তবে আব্বার বাড়িটা ছিল, তাই থাকার তেমন কোনো অসুবিধা হয়নি। ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে। আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমাতো না, তাহলে আজ হঠাৎ? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 8টা বাজে। হয়তো অফিসে গিয়েছিল তাই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু বাড়ি ফিরেছে সেই বিকেলে। এখনো ঘুমিয়ে আছে, তাহলে তো অনেক ঘুমিয়েছে। উপহারগুলো সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি? আমি আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, "মিথিলা, অনেক ঘুমিয়েছে তো, এখন ওঠো।" মিথিলার চোখ বন্ধ করেই বলল, "কোথায় অনেক ঘুমিয়েছি, মাত্রই শুয়ে পড়লাম, তুমি রাতে খেয়ে নিও।" খুব কষ্ট পেলাম ওর কথাগুলো শুনে। আগে পরে কখনো এমন ব্যবহার করেনি, তাই মানতে একটু কষ্ট হচ্ছে। তবুও নিজেকে সংযত করে বললাম, "দেখো, আমি তোমার জন্য নীল শাড়ি, বেলি ফুলের মালা আর গোলাপ এনেছি। এগুলো দেখে তারপর ঘুমিয়ে যেও।" মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল, "দেখো, এমন হাজার হাজার নীল শাড়ি, সস্তা ফুল কিনতে পারবো আমি এখন। তুমি আমাকে বিরক্ত করো না তো। চাকরি তো করনি কখনো, তাই জানো না ঠিক কতটা কষ্ট করতে হয়।" মিথিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না, তাই চুপচাপ জিনিসগুলো টেবিলের উপর রেখে দিলাম। এত সময় ক্ষুধায় পেট চোচো করলেও এখন যেন তা বাতাসে মিলিয়ে গেছে। যে মেয়ে 9 বছরের বিবাহিত জীবনে কখনো আমাকে রেখে খাবার খায় না, সে আজ এত সকালে আমাকে রেখে খাবার খেয়ে নিল। কি জানি, হয়তো ক্ষুধা লেগেছিল অনেক। ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু বারবার মাথায় কী সব উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে। এক গ্লাস পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের সামনে বারান্দার মতো করা, মাটি দিয়ে তৈরি আর কি। এই বারান্দায় বসে কত গল্প করেছি আমরা দুইজন। সেবার মিথিলার পরীক্ষার ফি দিতে হবে বলে আর বই কিনতে হবে বলে 3000 টাকার দরকার ছিল, কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না। অবশেষে এক লোকের কিছু জিনিস শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিলে 1000 টাকা দেবে বলল। তখন রাত 10টা বাজে। বাড়িতে ফিরে আসবো বলে সব গুছিয়ে রাখছি, কিন্তু ওর পরীক্ষার ফি দিতে হবে বলে রাজি হয়ে গেলাম। সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় 3টা বেজে গিয়েছিল। সেদিন মিথিলা এই বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করেছিল। আমি বাড়িতে আসলে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না, কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, "আমি আর পড়বো না, তুমি ঠিক সময় বাড়ি চলে আসবে এরপর থেকে। আমার খুব ভয় হয় তোমাকে হারানোর।" অতীতের কথা মনে করতে করতে কখন যে চোখের পানি গড়িয়ে পড়ছে বুঝতেই পারিনি। হাত দিয়ে চোখ আর কপাল মুছে নিলাম। হয়তো আমি বেশিই ভাবছি। এটাও তো হতে পারে মিথিলা অনেক ক্লান্ত বা শরীর খারাপ। না জেনে এইভাবে ওকে দোষ দেওয়া একদম উচিত হচ্ছে না আমার। 9 বছরের ভালোবাসা 9 মিনিটে যাচাই করা কি উচিত?
চাকরি পাওয়ার পর থেকেই মিথিলার ভেতর পরিবর্তন লক্ষ্য করলাম। এখন ও আমার সাথে খুব একটা কথা বলে না, বাড়িতে ফিরেই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আমি নিজে থেকে কথা না বলে খুব একটা কথা বলে না, চুপচাপ ফোনে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকে। আগে মিথিলার স্মার্টফোন ছিল না, চাকরি পাওয়ার সাথে সাথে একটা স্মার্টফোন কিনে নিয়েছে। বাড়িতে থাকলে সাধারণত ফোন নিয়ে পড়ে থাকে, মাঝে মাঝে মুচকি মুচকি হাসে, কখনো কখনো সুন্দর করে সেজে ছবি তোলে। প্রথম প্রথম ভাবতাম হয়তো আমাকে দেখানোর জন্য সাজে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম সাজটা আমার জন্য নয়। এই তো সেদিন আমি সবেমাত্র বাড়ি ফিরেছি, মিথিলা সুন্দর একটা শাড়ি পরে সেজেগুজে দাঁড়িয়ে আছে। আমি ঘরে ঢোকার আগে থেকে ওকে দেখতে পেয়েছি, কিন্তু আমি ঘরে ঢোকার সাথে সাথে ও সব সাজ নষ্ট করে দিচ্ছে, মানে মুখের মেকআপ তুলে ফেলছে। আমি ওর এমন কাজ দেখে ওকে বললাম, আমার জন্য সাজলে আর আমাকেই দেখতে দিচ্ছে না, রাগ করে আছো নাকি আমার উপর? মিথিলা হেসে জবাবে বলেছিল, কি যে বলো না তুমি, আমি তোমাকে দেখাতে সাজতে যাব কেন? আমি তো ছবি তুলবো বলে সেজেছি। মিথিলার এসব অবহেলা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু ওকে কিছু বলতেও পারছিলাম না। কার কাছে অভিযোগ করব আমি যে নিজেই আমাকে দিন দিন অবহেলা করছে? তার কাছে? হয়তো মিথিলা ভুলে গেছে আমি কতটা ভালোবাসি তাকে, বা আমাকে ভুলে যেতে চাইছে। আমি না চাইতেও অনেক কিছু বুঝতে পারি। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার স্বামী একজন রিকশাওয়ালা এই পরিচয়টা দিতে হয়তো দ্বিধাবোধ করে। কে সমাজে নিজেকে ছোট করতে চাইবে? জীবনের সব থেকে বড় ধাক্কা খেলাম যেদিন মিথিলাকে আমি ওর অফিসের সামনে নামিয়ে দিতে গিয়েছিলাম। মিথিলা রিকশা থেকে নামতে একটা ছেলে এসে মিথিলাকে জড়িয়ে ধরলো। একজন স্বামীর সামনে অন্য কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরলে তার কেমন লাগতে পারে এটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি খুব বেশি রেগে লোকটার গায়ে হাত তুলবো এমন সময় মিথিলা আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, তোমাকে তো ভাড়া দিয়ে দিয়েছি, তাহলে কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো? বেশি ভাড়ার দরকার? আমি কিছু না বলে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ভাঙা গলায় বললাম, আমি ভাড়া। কথা শেষ হওয়ার আগে মিথিলা আমার হাতে 100 টাকার নোট গুঁজে দিয়ে বলল, যাও তো এখান থেকে। তারপর ওই লোকটার হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো অফিসে, অনেক কাজ পড়ে আছে। লোকটাও মিথিলার হাত ধরে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। আমার তখন মনে হচ্ছিল আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আমার মিথিলা এমন করতে পারে না। কি করব কিছুই বুঝতে পারছি না। কোনো রকম ভাবে বাড়িতে ফিরে এলাম। রাস্তায় থাকলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, তাই বাড়িতেই চলে এলাম। জীবনের প্রতি আমার মায়া শেষ হয়ে গিয়েছে, তবুও আমি মিথিলার থেকে উত্তর চাই। এতটা ভালোবাসার এই প্রতিদান দিল আমাকে। ওর কি একটু বুকটা কাঁপলো না আমাকে এতটা কষ্ট দিতে? হঠাৎ মিথিলার গলা শুনতে পেয়ে লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখলাম মিথিলা নীল শাড়ি পরে খোপায় গোলাপ ফুল আর বেলি ফুলের মালা জড়িয়ে অপরাধীর মতো আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার ঘৃণা হতে লাগলো। ভালো করে লক্ষ্য করলাম এটা আমার আনা সেই নীল শাড়িটা। মিথিলা ভাঙা গলায় বলল, রাতে আমার খুব মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। তুমি তো জানো ঘুমালে আমি কি বলি, আমার কিছু মনে থাকে না। তুমি আমাকে একটু জোর করে ডেকে তুলতে পারলে না? জানো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তোমার সব পছন্দই দারুণ সুন্দর। মিথিলার কথায় আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি বুঝতে পারছি না। মিথিলাকে কিছু না বলে পুকুর ঘাটের দিকে হাঁটা ধরলাম। চোখে মুখে পানি দিলে হয়তো মস্তিষ্কটা কিছুটা পরিষ্কার হবে। চোখে মুখে পানি দিয়ে ঘরে ফেরার সময় পাশের এক কাকি আমাকে ডেকে বললেন, কি রে আকাশ, তোর বউ কাল সরকারি চাকরিতে যোগদান করলো, আর তুই আমাদের মিষ্টি মুখ না করিয়ে পারলি কি করে বলতো? আমি কাকির কথার প্রত্যুত্তরে শুধু হাসলাম। মিথিলা চাকরি পেয়েছে অনেক দিন আগে, আর এখন কিসের মিষ্টি খাওয়াবো? চারদিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এখন সবেমাত্র সকাল হয়েছে। তাহলে কি আমি স্বপ্ন দেখছি? কাকির কথাই ঠিক, মিথিলা কালকেই চাকরিতে জয়েন করেছে। তারপর বাড়িতে গিয়ে তারিখ দেখে বুঝতে পারলাম মিথিলা কালকেই জয়েন করেছে। রাতের বেলা মিথিলার সাথে কথা বলে বারান্দায় চলে গিয়েছিলাম। তারপর রাতে এসব স্বপ্ন দেখেছি। আলহামদুলিল্লাহ, মিথিলা এখনো আমারই আছে। তবে আমি এমন স্বপ্ন কেন দেখলাম? হয়তো এসব নিয়ে অনেক চিন্তা করেছি, তাই পুকুর ঘাটে যাওয়ার আগে মিথিলার বলা কথাগুলো মনে করতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু সবকিছু স্পষ্ট মনে করতে পারছি না। হয়তো তখনও স্বপ্নের ভিতর ছিলাম। রোয়াকে ঝুলিয়ে রাখা গামছাটা দিয়ে হাত মুখ মুছতে মুছতে ঘরে প্রবেশ করলাম। মিথিলা আমার কাছে দৌড়ে এলো। তারপর প্রশ্ন করলো, আমাকে দেখে বলো না আমাকে সুন্দর লাগছে না? একদম নীল আকাশের মতো। আমি নির্জীব কণ্ঠে বললাম, আমাকে দেখানোর কি আছে? মিথিলা হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। এত সময় হাসিতে ভরে থাকা মুখটা কালো মেঘে ঢেকে গেছে। আমি কি সব বলছি ওকে? আসলে স্বপ্নটা কিছুতেই ভুলতে পারছি না। শুনেছি সকালের স্বপ্ন নাকি সত্যি হয়, তাহলে কি মিথিলাও পরিবর্তন হয়ে যাবে? আচ্ছা, আমার মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে। কবে কি হবে না হবে এসব ভেবে আমি কেন বর্তমানকে খারাপ করছি? মিথিলা ঘুমিয়ে পড়লে কি বলে, মানে ঘুমের ঘরে কি কথা বলে তা ওর মনে থাকে না। এটা আমি বিগত 9 বছর ধরে দেখে আসছি। এই ব্যাপারটা নিয়ে রাগ করা হয়তো অনুচিত হবে। আমি কিছু বলতে যাব তার আগে মিথিলা মুচকি হেসে বলল, তাহলে কাকে দেখাবো জানতে পারি কি? তুমি আমার স্বামী, আমাকে এইভাবে দেখার অধিকার শুধু তোমারই আছে। শুধু শুধু রেগে যাচ্ছেন কেন শুনি?
আমি মুচকি হেসে বললাম, রাগ করবো কেন? আসলে আমার খুব ক্ষুধা লেগেছে, কাল দুপুরে বা রাতে খাওয়া হয়নি তো, তাই এখন আর থাকতে পারছি না। মিথিলা আমার হাত ধরে রান্নাঘরের দিকে নিয়ে যেতে লাগলো আর বলল, আমিও কাল রাতে খেতে পারিনি তোমার জন্য। কথা না বাড়িয়ে চলো এখন, আমাদের বড্ড ক্ষুধা লেগেছে। আমি হেসে বললাম, আমাদের? তুমি না খেয়েছিলে নাকি কালকে? মিথিলা আমার কথায় চরম বিরক্ত হলো, তারপর বিরক্ত গলায় বলে উঠলো, তুমি কি আমাকে নতুন দেখছো নাকি যে এইভাবে কথা বলছো? আমি তোমাকে ছাড়া কোনো দিন রাতে ভাত খেয়েছি? আগে পরে দেখছেন নাকি আপনি? মিথিলা রেগে গেলে আপনি তুমি তুই সব মিশিয়ে কথা বলে। আসলে মিথিলা প্রথম থেকে এমন, ঘুমালে অনেক উল্টাপাল্টা বলে, তারপর ঘুম ভাঙলে সরি বলে বা মাফ চেয়ে নেয়। কালকের ব্যবহারে আমার কাছে বেশি মনে হয়েছে, কারণ আমাকে বাইরের লোকেরাও ওর বিরুদ্ধে নানান কথা বলেছে। ব্যাপারটা এমন যে সবাই মিলে কেরোসিন লাঠি সব জোগাড় করে দিয়েছে, আর মিথিলার কথা সেখানে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠির মতো কাজ করেছে। যাই হোক, সব কিছু ভুলে স্বাভাবিক হতে চেষ্টা করলাম। মিথিলাকে সামান্য কিছু কথা আর একটা দুঃস্বপ্নের জন্য ভুল বোঝা মোটে উচিত হবে না। আমি ওকে 1-2 দিন না, 9টা বছর ধরে দেখছি। মেয়েটা সত্যি অনেক ভালোবাসে আমাকে। দুইজনে মিলে সকালের খাবার খেতে বসলাম। খাওয়ার সময় আমি বলে উঠলাম, আচ্ছা তুমি এত আদর করে আমাকে খেতে ডেকে আনলে যে, খাবারে কি বিষ মিশিয়ে দিয়েছো নাকি? মিথিলা আমার কথার তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, কেউ কি তার সুখের পৃথিবী নিজের হাতে নষ্ট করতে চায়? আমি মুচকি হেসে বললাম, মানুষ কিন্তু নিজের হাতেই তার সুখের পৃথিবী নষ্ট করে, যখন সে সাফল্য নামের হাতিয়ারের দেখা পায়। এই হাতিয়ার দিয়েই পুরনো পৃথিবী নষ্ট করে নতুন পৃথিবী গড়তে চায়। মিথিলা আমার কথায় প্রচণ্ড রেগে গেল, তারপর কর্কশ গলায় প্রশ্ন করলো, তোমার কি সমস্যা? সেই সকাল থেকে তুমি অদ্ভুত ব্যবহার করছো, গতকাল সকালেও তো ঠিক ছিলে, কি হয়েছে কি তোমার? আমি শান্ত গলায় বললাম, এখন তুমি আর আমি একরকম নেই। গতকালকের আগেও তুমি ছিলে একজন রিক্সাওয়ালার বউ, আর এখন তুমি একজন বিসিএস ক্যাডার। আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ তৈরি হয়েছে। মিথিলা মুচকি হেসে বলল, জানো তো, মানুষ তার নিজের মনের বিষে যতটা মরে, অন্য কিছুতে এতটা মরে না। তুমি খুব ভালো করেই জানো আমি কেন এত দূর পড়াশোনা করেছি, কেন আমি বিসিএস ক্যাডার হয়েছি, তবুও তুমি এসব কথা বলছো। আমি আগের মিথিলা আছে কিনা জানি না, তবে তুমি আর আমার আকাশ নেই। এই আকাশকে বড্ড অচেনা লাগছে আমার। মিথিলা কথাগুলো বলে খাবারের প্লেটের ভেতর পানি দিয়ে রেখে উঠে চলে গেল। কিন্তু আমি কি করলাম এমন, তাই বুঝলাম না। আমার কথায় কি অনেক বেশি কষ্ট পেলে নাকি? কি যে হয়েছে আমার কে জানে। আসলে আমার আর মিথিলার মাঝে একটা অদৃশ্য দেওয়াল সৃষ্টি হয়েছে, সমাজে প্রচলিত উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদের দেওয়াল, যেখানে মিথিলা উঁচু শ্রেণীর লোকদের মাঝে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, আর আমি নিচু শ্রেণীর একজন রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার বউ বিসিএস ক্যাডার, এ যেন সকলের কাছে সোনার পাথর বাটির মতোই অবাস্তব। আচ্ছা, এই উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদে আমার আর মিথিলার সম্পর্কটা হারিয়ে যাবে না তো? এসব কথা না হয় পরেই চিন্তা করব। এখন দেখি মিথিলা কি করছে। ঘরে গিয়ে দেখলাম মিথিলা বালিশে মুখ গুজে শুয়ে আছে। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি ও কাঁদছে। আমি ওর পাশে বসলাম, তারপর ওর কাঁধে হাত রেখে বললাম, ভুল হয়ে গেছে আমার। 9 বছরের ভালোবাসার স্ত্রীর চোখে কি কোনো পুরুষ পানি দেখতে পারে? কেউ পারে কিনা জানি না, তবে আমি পারি না। সারা দুনিয়ায় মিথিলা ছাড়া আপন বলতে কেউ নেই আমার। আমার সুখ দুঃখ সব কিছুই ওকে ঘিরে। আমার স্পর্শ পেয়ে মিথিলা উঠে বসলো। চোখে মুখে তখনও পানি লেপটে আছে। আমি ওর চোখের পানি মুছিয়ে দিব বলে ডান হাতটা ওর দিকে বাড়াতেই মিথিলা আমাকে জড়িয়ে ধরলো। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, তুমি কি জানো না আকাশ, তোমার সাথে কি করে বিয়ে হয়েছে আমার? বিনা কারণে কতটা অপমানিত হয়েছিলাম আমরা দুইজন। সকলে খুব আক্ষেপ করে বলেছিল যে আমি নাকি তাদের পরিবারের মতো নই। তাদের পরিবারের সবাই বিসিএস ক্যাডার, আর আমি রিক্সাওয়ালার সাথে প্রেম করেছি। রিক্সাওয়ালার বউ কি আর বিসিএস ক্যাডার হতে পারে? সেদিন বিয়ের পর তুমিই তো প্রতিজ্ঞা করেছিলে তোমার বউকে তুমি বিসিএস ক্যাডার বানিয়ে দেখাবে। তাহলে আজ কেন এই ক্যাডারশিপের নাম করে আমার সাথে আমার স্বামীর দূরত্ব সৃষ্টি করছো? আমি ওর কথার কোনো জবাব দিতে পারলাম না। চোখের সামনে ভেসে উঠল সেই 9 বছর আগেকার কথা। সেদিন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল, বাইরে ঝড়ো হাওয়া বইছে। আমি ঘরে বসে ভাবছি আজ আর রিক্সা নিয়ে বের হব না, কিন্তু ঘরে কোনো খাবারও ছিল না। মা বাপ মরা ছেলে নিজে রোজগার না করলে একদানা খাবারও পেটে পড়তো না। হঠাৎ করে আমার বন্ধু সজীব দৌড়ে এসে বলল, ভাই একটা বিপদে সাহায্য করতে পারবি? আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আবহাওয়ার এই অবস্থায় কেউ হাসপাতালে যেতে চাইছে না, তুই একটু সাহায্য কর, আমি তোর পায়ে ধরি। মাহারা সন্তান ছিলাম, মায়ের টান খুব ভালো করে বুঝতাম, তাই সেদিন ওদের নিয়ে হাসপাতালে যাই। ফিরে আসার পথে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত, আর সেই সাথে বৃষ্টি। রিক্সা নিয়ে এগোনোর কোনো উপায় নেই বলে একটা দোকানের পাশে রিক্সা দাঁড় করিয়ে দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে যাই। সেখানেই বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল 17 বছরের কিশোরী মিথিলা।